বাকি আছে সার্কিট ব্রেকার, এটা আমরা শেষ করব। আচ্ছা শোনো, এর আগে আমরা কথা শোনো এর আগে আমরা এই প্রোডাকশন সিস্টেমের তিনটার ভিতরে দুইটা এলিমেন্ট নিয়ে কথাবার্তা বলছে, দুইটা কম্পোনেন্ট নিয়ে। একটা হলো রিলে, আর একটা হলো রিলেকে হেল্প করার জন্য আমাদের ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার লাগে, সেটা হলো সিটিউ লাগে, পিটিউ লাগে। এইটা সম্বন্ধে আমরা আলোচনা করছি। আজকে হলো থার্ড কম্পোনেন্ট যেটা, সেটা হলো সার্কিট ব্রেকার নিয়ে কথাবার্তা বলবো। হ্যাঁ ওই সেটগুলো সাপোর্টে শেষ হয় নাই, পাইলট স্যার ইকোন ছিল। হ্যাঁ ওটা ছিল না। আচ্ছা ঠিক আছে পাইলট একটু আলোচনা করছি এগুলো ডিসক্রিপশন। খালি সময় নষ্ট করবো, তাহলে আমরা এটা বললাম যে কমপ্লিট প্রোটেকশন সিস্টেমের হলো এটা আমাদের একটা ডায়াগ্রাম। এখানে আমাদের সিটি বা পিটি গুলো এখানে এটা মেসেজ দিচ্ছে আমাকে রিলেকে যে সে অপারেট করবে কিনা, রিলে আবার অপারেট করতেছে সার্কিট ব্রেকারকে, যে সার্কিট ব্রেকারকে সে এখন ক্লোজ অবস্থায় রাখবে না ওপেন করবে। তো এখন এই দুটো পার্ট নিয়ে আমরা এর আগে কথাবার্তা বলছি, আর আজকে হলো এই সার্কিট ব্রেকার নিয়ে আমরা কথাবার্তা বলবো। যে এখানে যে সার্কিট ব্রেকারটা থাকবে, এই ব্রেকারটাকে কখন এটা এমনিতে নরমালি ক্লোজ অবস্থায় থাকে, তো কখন এটা ওপেন হয়ে যাবে এবং কিভাবে হবে, আর ওপেন হলে কি সমস্যাটা হয়। তো ওপেন কিভাবে হবে, যে তখন এই কন্ট্যাক্টটা ক্লোজ হয়ে গেল, এর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হওয়া শুরু করবে। এই কারেন্ট ফ্লো হলে এখানে একটা ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হবে, ফ্লাক্সের কারণে একটা ফোর্স ক্রিয়েট হবে, যে ফোর্সটা দিয়ে এই সার্কিট ব্রেকার একটা মুভেবল কন্ট্যাক্ট যেটা আছে সেটা আমরা ওপেন করে দিই। তো এই পর্যন্তই হলো আমাদের এই সার্কিটের কাজ শেষ। এখন এটা ওপেন হলে কি সমস্যাটা হয় সেটা নিয়ে আমরা এখন কথাবার্তা বলবো। তো এখন সার্কিট ব্রেকার এই জন্য ডেফিনেশন আমরা বলতেছি যে একটা সার্কিট যেটা আমার অ্যাবনর্মাল কন্ডিশনে এটা হলো অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে তোমার হলো এই হেলদি পার্টটাকে ডিসকানেক্ট করবে। ধরো ডিস্টার্ব আছে এই সাইডে, অতএব এই পার্টটাকে আমার ডিসকানেক্ট করে ফেলতে হবে। সেই ডিসকানেকশনটা হলো সার্কিট ব্রেকারের মাধ্যমে করা হচ্ছে। এখন এটা যদি আমরা অরিজিনাল একদম রিয়েল সার্কিট ব্রেকারের কিছু চিত্র দেখি, তো এই হলো এর ভিতরে এই পার্টটা কিন্তু জাস্ট ইনসুলেশন পার্ট, এটাকে আমরা বুশিং বলি। এটা তোমার ট্রান্সফরমারের ভিতরেও দেখতে পাবে। এইটাই হলো তোমাদের সার্কিট ব্রেকারের আসল চেম্বার। এখন এটা হলো SF6 সার্কিট ব্রেকার, যেটা আমাদের ওয়ান অফ দা লেটেস্ট টেকনোলজি। এখন এখানে মেইনলি কি থাকে, এখানে দুটো জিনিস থাকে। একটা হলো তোমার ফিক্সড কন্ট্যাক্ট, আর একটা হলো মুভেবল কন্ট্যাক্ট। অর্থাৎ একটা পার্ট, দুটো পার্ট এমনি ধরো এই দুটো পার্ট এরা নরমালি এরকম কানেক্টেড অবস্থায় আছে। তো এখন যখনই আমাকে সেপারেট মানে ওপেন করতে হবে, তখন একটা পার্ট সরে আসে, দুটোই সরে না, তখন এখানে একটা সেপারেশন ডিসটেন্স ক্রিয়েট হয়, এটা তখন আমরা সেপারেট হয়ে যায়। তো এখন সেটাই হলো এই মুভেবল পার্টটা। তো এইরকম এরপরে আমরা আসতেছি ডিটেলস। এটাও আর একটা ওয়ান অফ দ্য লেটেস্ট টেকনোলজি, সেটা হলো ভ্যাকুয়াম সার্কিট। তো এখানেও আমাদের এই ফিক্সড টার্মিনাল একটা, আর একটা হলো মুভেবল টার্মিনাল। এই মুভেবল টার্মিনালটাকে ওই যে ফোর্সটা ক্রিয়েট হলো, ওই ফোর্সটা দিয়ে এই মুভেবল পার্টটাকে হলো সরাই দিয়ে সামনে। তো এখন এর জন্য যে পরিমাণ ফোর্স দরকার, সেই পরিমাণ ফোর্স দিয়ে আমাকে সরাই নিয়ে আসে। এই জন্য এই পার্টটা হলো ফিক্সড কন্ট্যাক্ট। তো
ওটা হলো বাইরের চেহারা আর হলো ভিতরের চেহারা হলো এটা। তো এটা হলো মুভেবল কন্ট্যাক্ট, তো এটা সরাই নিয়ে আসা। এখন যে সার্কিট ব্রেকারই করো ওদের ভিতরে এই দুটা জিনিস থাকবে, একটা ফিক্সড কন্ট্যাক্ট, একটা হলো মুভেবল কন্ট্যাক্ট। এখন এবং প্রত্যেকটাতেই একই অপারেশন, যখনই অ্যাবনর্মাল কারেন্ট ফ্লো হবে তখনই ওই যে সার্কিট ব্রেকারের কয়েলটা এনার্জাইজ হয়ে যাবে, একটা ফোর্স ক্রিয়েট হবে, ওই ফোর্সের দ্বারা এই মুভেবল কন্ট্যাক্টটা সরে আসবে বা সরাই নিয়ে আসবে। এমনি এমনিতে সরে আসবে আর সরাই নিয়ে আসবে টেনে। এখন যখন সরাই নিয়ে আসবে তখনই হলো আমাদের আসল প্রবলেমটা শুরু হয়। সেই প্রবলেমটা হলো এখানে একটা আর্কিং এর সৃষ্টি হয়, এখানে একটা আর্কিং এর সৃষ্টি হয় এবং এটার দ্বারা কি অসুবিধা হয় সেটা আমরা আলোচনা করব। এখন যখন আমাদের দুটা পার্ট একসাথে কানেক্টেড ছিল তখন অলমোস্ট একটা পারফেক্ট একটা কন্ডাক্টরের মতোই কাজ করতেছে, হিউজ কারেন্ট ফ্লো করতেছে, কিলো অ্যাম্পস কারেন্ট ফ্লো করতেছে। কিন্তু যখনই আমি সেপারেট করতে যাচ্ছি তখনই আমার এই যে ধরো একটু সেপারেট করছি, একটু সেপারেট হলে আমাদের যেটা হচ্ছে এমনিতে যখন সলিড একটা কন্ডাক্টরের মতো ছিল তখন এদের ভিতরে ভোল্টেজ ডিফারেন্স নাই, এই দুই এই এরিয়ার ভিতরে কোনো ভোল্টেজ তেমন কোনো ভোল্টেজ ডিফারেন্স পাবে না। কিন্তু যখনই সেপারেট হচ্ছে তখনই এটা আর এটার ভিতরে একটা হিউজ ভোল্টেজ থাকে, মেগা ভোল্টেজ ডিফারেন্স। হ্যাঁ, ভোল্টেজ ডিফারেন্স। তো এখন যখনই ভোল্টেজ ডিফারেন্স থাকবে তো তখনই আমাদের কোনো ইয়ে নাই, আমি আজকে ভুলে গেছি মার্কার, তোমাদের ভি ওভার ডি ডিসটেন্স, এই ডিসটেন্সটা শুরুতেই খুবই কম। ডি এর ভ্যালুটা আমার খুবই স্মল কিন্তু ভি এর ভ্যালুটা অনেক হাই, মেগা ভোল্ট, যার ধরুন ভি ওভার ডি যেটা ভ্যালুটা সেটা একটা হিউজ অ্যামাউন্ট। ওই ভি ওভার ডি টাই হলো ইলেকট্রিক ফিল্ড বলে এটাকে আমরা। সেই পাশে লেখা আছে। হ্যাঁ, সরি, হ্যাঁ ঠিক আছে, আমাদের দরকার নেই। ই ইকুয়াল টু ভি ওভার ডি। এখন ডি এর ভ্যালুটা খুবই কম, ভি এর ভ্যালুটা অনেক বেশি, যার জন্য ই এর ভ্যালুটা ভেরি হাই। এখন যার ধরুন এই ভেরি হাই ইলেকট্রিক ফিল্ডের কারণে এখানকার যে গ্যাসটা ছিল, যে মিডিয়ামটা ছিল, এয়ার হোক বা অন্য যেটি কিছুই হোক না কেন, সেটা আয়নাইজড হয়ে যায়। আর যখনই আয়নাইজড হওয়ার অর্থ হলো কি, যে ওটা ইলেকট্রন এবং প্রোটনটা এটা সেপারেট হয়ে যায়, তখন আমার ফ্রি ইলেকট্রন, হিউজ ফ্রি ইলেকট্রন ক্রিয়েট হয়ে যায়। যেটা আগে ইনসুলেটিং মিডিয়াম হিসেবে কাজ করতো সেটা এখন ফ্রি ইলেকট্রন থাকলে পরে কন্ডাক্টিং মিডিয়াম এসে কাজ করবে। তখন আমার এখান থেকে কারেন্ট এখানে জাম্পিং করে চলে আসার চেষ্টা করবে, যদিও এদের ভিতরে একটা গ্যাপ সৃষ্টি হচ্ছে। তোমরা ইভেন এই ছোট ছোট ইয়েগুলোতে সুইচেও যেগুলো একটা ট্রান্সপারেন্ট টাইপ রাতের বেলা অপারেট করে দেখো, যেমন একটা আর্কিং সৃষ্টি হয়, অল্প একটু হলেও আর্কিং দেখতে পাও। সেটাই তুমি এখন চিন্তা করো, যখন আমাদের মেগা ভোল্ট আর কিলো অ্যাম্পস কারেন্ট তখন কি অবস্থা হবে। এখন তাহলে এখন ওই আর্কটাকে হলো আমার আর্কের কারণে একটা হিউজ ওখানে টেম্পারেচারও ক্রিয়েট হয়, সেটা আমরা একটু পরে আসতেছি। এখন ওই আর্কটাকে তাড়াতাড়ি আমার নিভাতে হবে। এখন এইটাকে মানে কোয়েন্স করতে হবে, ডিস্টিংগুইশ করতে হবে। এখন এটা যত তাড়াতাড়ি আমি ডিস্টিংগুইশ করতে পারবো, যত তাড়াতাড়ি কোয়েন্স করতে পারবো, তো ততই আমার সার্কিট ব্রেকারের পারফরমেন্সটা ভালো। আদারওয়াইজ ওটা যদি আমি কোয়েন্স করতে দেরি করি, ডিলে করি, তাহলে আমার সার্কিট ব্রেকারটা পড়ে যাবে। যদিও এটা আমি সেপারেট করছি ঠিকই, কিন্তু ওই যে আর্ক ক্রিয়েট হয়েছে, ওই আর্কটার কারণে একটা ইন্টেন্স হিট সেটা আমার আসতেছে, এখনই আসতেছে। আচ্ছা, সেই আর্কটাই আমি এখন তোমাদের এখানে দেখাচ্ছি, যে দুটো আমাদের কন্ডাক্টর মিডিয়াম আছে। এখন এটা তুমি ইভেন ল্যাবেও টেস্ট করতে পারো। দুটো কন্ডাক্টর মিডিয়ামকে দুই ভাবে করা যায়। একটা হলো প্রথমে তাদেরকে আমি একটু ডিস্টেন্সে রাখলাম,
তারপরে একটা হাই ভোল্টেজ দুটার ভিতরে দুই টার্মিনালে একটা ধরো প্লাস আর একটা মাইনাস কানেক্ট করে দিলাম, দিয়ে একটা হিউজ ভোল্টেজ দিলাম। তারপরে দুইটা কন্ট্যাক্টকে আমি কাছাকাছি আস্তে আস্তে কাছাকাছি নিয়ে আসতেছি। একটু পরেই দেখবে যে এই আর্কিং কিন্তু হবে, একটা থেকে আরেকটা তোমাদের মানে ইলেকট্রন জাম্পিং শুরু হবে আর কি। মানে যখনই ওখানকার যতই তোমার ডিস্টেন্সটা কমা দিচ্ছ ততই তোমার ইতে বেড়ে যাচ্ছে, ডি ওভার ডি। যতই আমি ডি এর ভ্যালুটা কমাচ্ছি ততই আমার ই এর ভ্যালুটা বাড়বে। বাড়তে বাড়তে একটা সার্টেন ভ্যালু পরে প্রত্যেকটা ডাইইলেকট্রিক মিডিয়ামের একটা ব্রেকডাউন একটা ইলেকট্রিক ফিল্ড আছে। ওই ব্রেকডাউন ফিল্ডে যখন রিচ করবে তখন ওই ডাইইলেকট্রিক মিডিয়ামটা আর ইনসুলেটর থাকবে না, তখন ওটা কন্ডাক্টরের মতো হয়ে যাবে। যেহেতু ওখানকার ইলেকট্রনগুলো মানে ব্রেক করে ফ্রি ইলেকট্রন ক্রিয়েট হয়েছে। ইনসুলেটরে কি থাকে? তখন ফ্রি ইলেকট্রন থাকে না, যার ধরুন ওখানে কারেন্ট কন্ডাকশন হয় না। আমরা যদি ইলেকট্রনিক্স এর ভাষায় বলি, ইলেকট্রনিক্স তো আমরা ইউজ করি সেমি কন্ডাক্টর ইউজ করি, ওটা কন্ডাক্টরও নয় ইনসুলেটরও নয়, মাঝামাঝি। এখন আমরা এখানে যেটা ইনসুলেটর নিয়ে কথা বলতেছি, তো এয়ারটাও একটা ইনসুলেটিং মিডিয়াম, কিন্তু এটারও একটা ডাইইলেকট্রিক সার্টেন ডাইইলেকট্রিক স্ট্রেংথ আছে। এখন ওইটা যদি আমি ওর চেয়ে বেশি ইলেকট্রিক ফিল্ড দেই তখন ওটা ডাইইলেকট্রিক স্ট্রেংথটা তার ব্রেক করে দেয়, তখন আর সে ইনসুলেটর থাকবে না। তো এইখানকার সেই জিনিসটা এখানে ঘটলে পরে তখন ওই যদিও এদের ভিতরে কানেকশন নাই কিন্তু কারেন্ট ইলেকট্রন জাম্পিং শুরু হয়ে গেছে। আর এই জাম্পিং এর কারণেই তোমাদের এই আর্কটা ক্রিয়েট হয়। আর আর্কটা ক্রিয়েট হলে শুধুমাত্র তোমরা ওই লাইটটাই দেখতে পাও না, কিন্তু ওর ভিতরে ইন্টেন্স হিট ক্রিয়েট হয়, ভেরি হিউজ হিট, যেটা আমরা ইট জেনারেটস ইন্টেন্স হিট, যেটা আমাদের সায়েন্টিস্টরা বলতেছে বা আমাদের যারা রিসার্চার তারা বলতেছে যে ওখানে যে হিটটা ক্রিয়েট হয় সেই হিটটা ক্লোজ টু দ্য হিট অ্যাট দ্য সেন্টার অফ সানের সেন্টারে কি পরিমাণ হিট থাকে সেই রকম হিট ওখানে ক্রিয়েট হয়। এখন তার ধরুন ওটাকে আমাকে ওই হিট ওখানে বেশিক্ষণ রাখা যাবে না, তাড়াতাড়ি ওটাকে নিভাই ফেলতে হবে, ঠান্ডাও করতে হবে, নিভাই ফেলতে হবে, নাতে সার্কিট ব্রেকার ড্যামেজ হয়ে যাবে। বুঝতে পারছো? এখন এটাকে এটাও আর একটা আর্কিং এর তোমার চিত্র। তো এখানেও ওই তোমাদের বিশেষ করে ঝড় বাদলার সময় তোমাদের একটা হঠাৎ হিউজ সাউন্ড একটা শুনতে পাবো না, তো ওখানেও ওই ইয়ের কারণে হয় যখনই বৃষ্টি হয় তখনই কিন্তু তোমাদের এই যে ময়েশ্চারের কারণে মানে ড্রাই এয়ারের কিন্তু ইনসুলেশনটা বেশি হয়, এটা তো তোমরা সবাই জানো। কিন্তু যখন ময়েশ্চার থাকে তখন ওটা কমে আসে, অনেক কমে আসে। তো এখন আমাদের কোনো কারণে যদি এখানকার ওই যে এখন ময়েশ্চারের কারণে বলো অথবা এই ইলেকট্রিক ফিল্ডটা বেড়ে যাওয়ার কারণেই বলো, যদি এটা ডাইইলেকট্রিক স্ট্রেংথটা ব্রেক করে যায় তখনই তোমাদের এই এক্সপ্লোশনটা শুরু হবে এবং এটার দ্বারা মুহূর্তের ভিতরে তোমাদের হিউজ ড্যামেজ হয়ে যাবে। তো এখন এই জন্য ওটাকে নিভাইতে হবে। যেমন সার্কিট ব্রেকারের ভিতরেও এইরকম তোমাদের এইরকম আর্কিং এর সৃষ্টি হয়ে যাবে, যেমন আমাদের হিউজ পাওয়ারের সার্কিট ব্রেকার নিয়ে আমরা কথা বলছি। এখন এইটাকে নিভানোর জন্য, এটাকে এক্সটিংগুইশ করার জন্য, এটাকে কুইন্স করার জন্য সবগুলাই একইটা। যে মিডিয়ামটা, যে টেকনোলজিটা ইউজ করা হয় সেটার নাম অনুসারেই আমাদের বিভিন্ন সার্কিট ব্রেকার আছে। বুঝা গেছে? এখন শুরুর জামানায় কি করা হলো যে আমাদের জাস্ট এয়ার সার্কিট ব্রেকারটা আমরা ইউজ করব। আচ্ছা, তার আগে ওই ক্লাসিফিকেশনে যাওয়ার আগে আমরা আচ্ছা ওই হাই ভোল্টেজ সার্কিট বা লো ভোল্টেজ সার্কিট ব্রেকার ওটা তো পরেরটা আসতেছে। তো এখন যদি আমি সিম্পল ধরো এই সুইচের ভিতরে
অন্য কোনো অ্যারেঞ্জমেন্ট নাই, জাস্ট মাঝখানে মুভেবল কন্ট্যাক্ট, ফিক্স কন্ট্যাক্ট আছে এবং এর মাঝখানে হলো যখন সেপারেট হয়ে যাচ্ছে জাস্ট এয়ারটা আছে। তো এটা লো ভোল্টেজের জন্য এটা অ্যাপ্লিকেবল, কোনো সমস্যাই নেই। কিন্তু যখন এই হাই পাওয়ার হাই ভোল্টেজের বিষয়টা আসবে এবং এই আর্টটাকে যত দ্রুত কুইন্স করা যাবে ততই ওর পারফরমেন্সটা ভালো। সার্কিট ব্রেকারের পারফরমেন্স নির্ধারণ করাই হলো যত কুইকলি এটাকে জিরো কারেন্টে নিয়ে আসা যাবে, যত কুইকলি এটাকে এক্সটিংগুইশ করা যাবে, সেটা নাম অনুসারে। তো এখন যদি আমি সিম্পল মানে শুরুর জামানায় শুরু হয়েছে এটা যে সিম্পল জাস্ট এয়ারটা ইউজ করা হতো এবং অ্যাটমসফেরিক প্রেসারে, অর্থাৎ এখানে কোনো স্পেশাল কোনো অ্যারেঞ্জমেন্ট নাই, দুটা জাস্ট এই সুইচেরই একটা বড় সাইজের অ্যারেঞ্জমেন্ট, আর কোনো স্পেশাল কিছু অ্যারেঞ্জমেন্ট নাই। তো ওটাকে আমরা বলতেছি এয়ার ব্রেক সার্কিট। তো যেখানে যে অ্যাটমসফেরিক প্রেসারের এয়ারটাকে ইউজ করা হচ্ছে। এরপরে এটা একটু ডেভেলপমেন্ট হলো যে কি আমি এটাকে আরো দ্রুত কিভাবে আর্টটাকে কুইন্স করতে পারি। তো সেটার জন্য হলো যে ঠিক আছে, এটাকে আমি যদি ওখানে যে আয়োনাইজড গ্যাসটা ক্রিয়েট হলো, যে ইলেকট্রনগুলো ক্রিয়েট হলো, ওই গ্যাসটাকে যদি আমি তাড়াতাড়ি সরাই দিতে পারি তাহলে তো আমার এটার ইনসুলেশনটা রিগেইন করবে তাড়াতাড়ি এবং তোমার এটা পারফরমেন্সটা বেড়ে যাবে। তখনই আসলে তোমাদের এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার, অর্থাৎ একটা হাই প্রেসারে একটা এয়ার দিয়ে ওটাকে ব্লক করে দেওয়া হবে। তো এখন ওটার জন্য তাহলে একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট লাগবে, আমাদের হাই প্রেসারের এয়ারটাকে রাখার একটা জায়গা লাগবে। হাই প্রেসারের গ্যাসটা হলো সবসময় যাতে একটা সার্টেন প্রেসারে থাকে সেটার জন্য আমাকে এনশিওর করতে হবে। তো সেটাও আসতেছে একটু বলেন। এরপরে আসলো হলো যে ওয়েল সার্কিট ব্রেকার, যে আমরা এয়ার ইউজ না করে সার্কিট ব্রেকারের দুই কন্ট্যাক্টটাকে আমি ওয়েলের ভিতরে রেখে দিলাম। ওয়েলের তোমাদের ইনসুলেশন ডাইইলেকট্রিক স্ট্রেংথটা এয়ারের চেয়ে অনেক হাই। তো তখন লোকজন মানে দুই লাইনে চিন্তা ভাবনা শুরু করছে। একটা হলো যে মিডিয়ামটা কিভাবে ইমপ্রুভমেন্ট করা যায়, আর একটা হলো কিভাবে আমি ওটাকে কত তাড়াতাড়ি হলো ঠান্ডা করতে পারি। এখন ওয়েলের তোমাদের ডাইইলেকট্রিক স্ট্রেংথও বেশি, আবার এটার মানে কুলিং ক্যাপাবিলিটি, এই যে ট্রান্সফরমারের ভিতরে কিন্তু তোমরা ওয়েল ইউজ করো, ইভেন তোমাদের গাড়ির ভিতরেও মোবিল ইউজ করো। তো ওটার দুটা কাজ, গাড়ির জন্য দুটা কাজ, একটা হলো কুলিং এর জন্য কাজ করে, ইঞ্জিনটাকে ঠান্ডা রাখে, আর একটা হলো আরেকটা কি হ্যাঁ ওটাকে আমরা মেকানিক্যাল টার্মে বলি মানে ফ্রিকশনটাকে কমাই দেবে আর কি, ওটাকে লুব্রিকেটিং বলে। হ্যাঁ, লুব্রিকেটিং। তো মানে লুব্রিকেটিং হিসেবে ওই ওয়েলটাকে ইউজ করি। তো এখন ট্রান্সফরমারে তো মুভিং পার্টস কিছু নাই, যার জন্য ওখানে লুব্রিকেশনের ব্যাপারটা আসতেছে না, কিন্তু ওখানে কুলিং এর ব্যাপারটা আসে। একদিকে কুলিং করতে হবে, আর একটা হলো যে ওয়াইন্ডিং গুলার ভিতরে যাতে আমাদের প্রপার ইনসুলেশন মেনটেন করে সেটা এনশিওর করতে হবে। তো এখন ওই জন্য ওখানে আমরা ওয়েল ইউজ করি, কিন্তু ওয়েল ইউজ করলে এটারও ওই ওভার দ্য টাইম এটার প্রপার্টিসটাও আস্তে আস্তে ডিগ্রেড করে। যেমন গাড়ির মোবিলটাও রেগুলার হলো চেক করতে হয়, চেঞ্জও করতে হয়। কি কারণে? যে ওই হিটের কারণেই তোমার ওই ওটার প্রপার্টিসটা চেঞ্জ হয়ে যায়। আর একটা গাড়িটা আর একটা যেটা যে কন্টিনিউয়াস ওই যে লুব্রিকেশনের কারণে তোমার ওখানেও ইয়ে হয়, ওটার প্রপার্টিস ওরা ডিগ্রেড করে। তো যখন এই প্রপার্টিসটা ডিগ্রেড করে তো তখনই ওটা একদিকে মেনটেনেন্সের ব্যাপার আসে, ওটা চেকও করতে হবে, চেঞ্জও করতে হবে, রিপ্লেস করতে হবে। তো এই ব্যাপারগুলো পরে আসতেছে। তো এরপরে যেটা আসলো যে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। তো এটার কনসেপ্টটা হলো যে ঠিক আছে আমার যে এটা সেপারেট হলে এয়ারটা তোমার করতেছে, আয়োনাইজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওই এয়ারটাই যদি আমি সরাই ফেলি, যে মিডিয়ামটা আমার ঝামেলা করতেছে সেটাকে আমি ক্যান্সারটাকে এই জায়গাতে ক্যান্সার হয়েছে এটা কাটিয়ে দিলাম,
একটা হলো যে ওটা ট্রিটমেন্ট করা, আর একটা হলো ওই জায়গাটা হলো কেটে ফেলা। তো ওই এয়ারটাকে হলো সরাই ফেলা হচ্ছে, ওই জায়গাটা ভ্যাকুয়াম ক্রিয়েট করা হচ্ছে। তোমরা ওই যে এর আগে আমাদের এখনো আছে বাল্বগুলো আছে না? হ্যাঁ, একটা টিউব লাইট, আর এর আগে ছিল ওই ইনক্যান্ডেসেন্ট বাল্ব। ওটা, হ্যাঁ, ওটার ভিতরে একটা কয়েল থাকে। এখন আমাদের কারেন্ট ফ্লো হলে হয় কি, ওটার একটা রেজিস্ট্যান্স অনেক হাই থাকে, যার দরুন ওখানকার আইস্কোয়ার আর লসটা অনেক বেশি হয়। ওই লসটাই আসলে হিটে পরিণত হয়, আর ওই হিটটাই পরে আবার লাইটে হলো কনভার্ট করে, ওই লাইটটা দিয়ে আমরা ইয়ে করি। কিন্তু এখন যদি এই 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 ফিলামেন্টটা আমি যদি সিম্পল এয়ারের ভিতরে রেখে দিতাম, তাহলে কি হতো, যে হিটটা ক্রিয়েট হয়েছে সেটার দ্বারা ওই মানে আর ওই এয়ারের যে অক্সিজেনের দ্বারা ওটা রিঅ্যাকশন হয়ে অক্সিডাইজড হয়ে যেত, এবং ওই ফিলামেন্টটা সেকেন্ডের ভিতরে। এখন ওটারে লাইট বাড়ানোর জন্য কি করা হয়, যে ঠিক আছে ও যাতে অক্সিজেনটা না পায় সেটার ব্যবস্থা করা হয়। ওই জন্য ওটা একটা ভ্যাকুয়ামের ভিতরে রাখা হয়। প্রত্যেকটা কিন্তু ওই ইনক্যান্ডেসেন্ট বাল্ব কিন্তু ওটা একটা ভ্যাকুয়ামের ভিতরে রাখা হয়। এই জন্য যখন দেখবে যে ওটা যখন করিডোরে গিয়ে ফেটে যায় একটা শব্দ হয়। হ্যাঁ, কি কারণে, যে একটা ভ্যাকুয়াম অবস্থায় ছিল, হঠাৎ করে সাইডের যে এয়ারগুলো ওখানে দ্রুত আসার চেষ্টা করে, তখন ওই শব্দটা তোমরা শুনতে পাবো। এখন এখানেও এই সার্কিট ব্রেকার ভিতরে সেম কনসেপ্টটা, যে ঠিক আছে যে এয়ারটা আমার আয়নাইজ হচ্ছে, যে এয়ারটা আয়নাইজ হওয়ার কারণে ঝামেলার সৃষ্টি হচ্ছে, ওই এয়ারটাকেই সরাই দিলাম, তাহলে তো আমার ঝামেলা চুকে গেল। তো এখন যে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারে সেটাই করা হয়, যে ওই এয়ারটাকে বের করে নিয়ে আসে, ওখানে একটা ভ্যাকুয়াম। তো এর দ্বারা এটা পারফরমেন্স অনেক গুণ বেড়ে যায়। আচ্ছা, এরপরে আসলো হলো যে সালফার হেক্সাফ্লোরাইড। তো ওখানে এই গ্যাসটা ইউজ করা হয়, যে ওখানকার যে এয়ারটা ব্রেকডাউন করার পরে যে ইলেকট্রন এবং প্রোটন, মানে মোট কথা ফ্রি ইলেকট্রনটা ক্রিয়েট হলো, ওই ফ্রি ইলেকট্রনটাকে হলো সালফার হেক্সাফ্লোরাইড, এই গ্যাসটার আবার হাই টেন্ডেন্সি ফর অ্যাবজর্বিং ফ্রি ইলেকট্রন। তো যখনই ওই ফ্রি ইলেকট্রন পায়, সাথে সাথে সে তাকে হলো অ্যাবজর্ব করে ফেলে, ওই ফ্রি ইলেকট্রনকে মুহূর্তের ভিতরে সে নাই করে ফেলে। তো যার ধরুন ওই আর্কিং আর থাকে না। এই জন্য এটার পারফরমেন্স সবচেয়ে ভালো। এরপরে এই দুটো ক্লোজ টু, এই জন্য এগুলা হাই পাওয়ার সার্কিটের জন্য ইউজ করা হয়। এগুলার আবার মেইনটেন্স অনেক কম, এই জন্য এই লেটেস্ট টেকনোলজিগুলোর ভিতরে। তো এখন আমরা আসতেছি আর একটু ডিটেলস। এয়ার প্লাস যেটা আছে সেটা হচ্ছে নরমাল এয়ার ইউজ করা হয় নাকি অন্য কোনো স্পেশাল এয়ার ইউজ করা হয়? না, নরমাল। আচ্ছা, এখন এই যে ডেভেলপমেন্ট ট্রেন্ড, যে বললাম যে শুরুতেই আমরা ইউজ করতেছি যে এয়ার সার্কিট ব্রেকারটা, এবং তার সাথে সাথে প্যারালালি চালু হলো যে অয়েল সার্কিট ব্রেকার। এরপরে আসলো হলো তোমার ভ্যাকুয়াম সার্কিট, তারপরে আসলো হলো এসএফ সিস্টেম। আচ্ছা, তা এখন এই যে ওয়েল সার্কিট ব্রেকারের অনেক সমস্যা, তার ভিতরে একটা হলো যে এটা রেগুলার মেইনটেনেন্স। একদিকে চেক করে দেখতে হয় যে ওয়েলটা প্রপার্টিসটা ঠিক আছে কিনা, আবার ওই যদি প্রপার্টিসটা ডিগ্রেড করে ওই ওয়েলটা বের করে ফেলে নতুন করে আবার ওয়েল ভরাতে হয়। তো এটা ঝামেলা। তোমার যেটা ধরো রিমোট এরিয়ায় কিছু সার্কিট ব্রেকার লাগাই রাখছো, ওখানে রেগুলার দিকে কে চেক করবে? তারপরে ওই ওয়েল রিপ্লেস করার সময় ওই সার্কিট ব্রেকারটাকে আবার অফ করতে হচ্ছে। তুমি তো অনলাইন থাকা অবস্থায় এটা করতে পারতেছো না, তা আবার এটা অফ করে নিতে হচ্ছে। তো এর দ্বারা অনেক সমস্যা। এই জন্য এটা হলো আস্তে আস্তে মার্কেট থেকে ফেজ আউট হয়ে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ ওয়েলটা। আচ্ছা, এখন এইটাই বলতেছিলাম যে আমাদের সার্কিট ব্রেকারের আবার ভোল্টেজের উপর ডিপেন্ড করে দুটো ক্লাসিফিকেশন আছে। একটা হলো হাই ভোল্টেজ সার্কিট ব্রেকার, আর একটা হলো লো ভোল্টেজ সার্কিট ব্রেকার। যদি অ্যাবভ 1 kV হয় তাহলে সেটাকে হাই ভোল্টেজ বলতেছি, আর বিলো হলে তোমার লো ভোল্টেজ বলতেছি। আচ্ছা,
তো এখন এয়ার ব্রেক সার্কিট ব্রেকারের ভিতরে যেটা নরমাল অ্যাটমসফিয়ারিক প্রেসারের এয়ার, যেটা নরমাল প্রেসারের এয়ার, সেটাতে আসলে কি কেমন অ্যারেঞ্জমেন্ট করা থাকে। তো এখানে যেমন কোনো স্পেশাল কোনো অ্যারেঞ্জমেন্ট নাই, এখানেও এটাও কিন্তু সার্কিট ব্রেকার একটা, এটাও আমি সার্কিটটাকে ব্রেক করতেছি। তারপরে বাসা বাড়িতে যে ছোট ছোট আছে ওগুলো কিন্তু সার্কিট ব্রেকার, ওখানে কোনো স্পেশাল কোনো অ্যারেঞ্জমেন্ট নাই। কিন্তু যখনই আমাদের লার্জ সাইজ, আমি পাওয়ার স্টেশনে বা সাব স্টেশনের সার্কিট ব্রেকারের কথা বলতেছি, তখন সেখানে আমাদের স্পেশাল একটু অ্যারেঞ্জমেন্ট দরকার। তো সেটা কি, এই যে ধরো আমাদের এইটা হলো ফিক্সড কন্ডাক্টর, এই সাইডে একটা হলো মুভেবল কন্ডাক্টর। তো এগুলি এইভাবে তোমার কানেক্ট করা থাকে। তো যখনই আমাদের ওই যে অ্যাবনর্মাল অবস্থা হয়, ফল্ট হয়, হাই ফল্ট কারেন্টের কারণে আমাদের যখন ওই যে সার্কিট ব্রেকারের সার্কিটটা অপারেট করে, তখন এই মুভেবল কন্ডাক্টরটাকে একটা ফোর্স দিয়ে এইভাবে সরাই নিয়ে আসে। সরাই নিয়ে আসলেই তোমাদের এই রকম একটা মাঝখানে একটা গ্যাপ সৃষ্টি হয়, সেপারেশন। তো এখন এটা যদি আমাদের স্পেশাল কোনো অ্যারেঞ্জমেন্ট না করি, তো তখন ওই বাইরের যে এয়ারটা এসে ওটা রিপ্লেস করবে, অনেক কিছু সময়ের ব্যাপার। সেই সময়ের ভিতরে আমার এই সার্কিটটা, তোমরা এখানে কি গল্প করতেছ? যদি ভালো না লাগে বাইরে যাবো, কিন্তু ক্লাসের ভিতরে একদিকে তো তোমাদের ফ্রেন্ডদেরও ডিস্টার্ব হচ্ছে, আমারও ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, তো এখন বললাম যে যখন এটাকে সরাই নিয়ে আসা হয়, তো তখন এইখানকার আয়োনাইজড গ্যাসটা যাতে দ্রুত এখান থেকে সরে যেতে পারে এবং ফ্রেশ একটা আসতে পারে, এবং এখানকার যে টেম্পারেচারটা ক্রিয়েট হয়েছিল সেটা যাতে তাড়াতাড়ি টেম্পারেচারটাও কমে আসতে পারে, সেটার জন্য একটু স্পেশাল কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়। সেই অ্যারেঞ্জমেন্টটা কি, যে এই সাইডটা একটু ওয়াইড ওপেনিং করা হয়। তো ওয়াইড ওপেনিং করার কারণে যেটা হয় যে ভলিউম বেড়ে গেলে প্রেসারটা কমে আসবে। এই সাইডের প্রেসারটা অটোমেটিক্যালি ন্যাচারালি কম থাকে। তখনই যে এই সাইডে থেকে এয়ারটা অটোমেটিক্যালি এই সাইডে আসে, তখনই তোমার এখানকার যে আয়োনাইজড ইয়েটা ছিল সেটা অটোমেটিক্যালি এই সাইডে আসে। আবার যখন এই প্রেসারটাও কমে আসবে, তো তখন হলো টেম্পারেচারটাও কিন্তু কমে আসবে। তখন এখানে তোমাদের মানে এটার কুলিং এরও একটা বেটার অ্যারেঞ্জমেন্ট। তো এই জন্য এটাকে একটা ওয়াইড অবস্থায় রাখা হয়, যেখানে আমাদের মানে ন্যাচারাল প্রেসারে এখানকার আয়োনাইজড গ্যাসটা সরে আসে। তো এয়ার সার্কিট ব্রেকারটা তোমার হলো এই ধরনের অ্যারেঞ্জমেন্ট। আর এয়ার ব্লাস্ট, এইটা ওটারই আরেকটা চিত্র, যে এখানে ক্লোজ অবস্থায় আছে দুটা কন্ট্যাক্ট, এখানে হলো ওপেন করে দেওয়া। ওপেন করে দিলে এই পাশে তোমরা হলো কোনটা পার্টের কি নাম এখানে একটা দেওয়া আছে। আচ্ছা, এখন ওই যে এয়ার ব্লাস্টের কথা বললাম, যেখানে একটা হাই প্রেসারে একটা এয়ার এসে ওই আয়োনাইজড গ্যাসটাকে দ্রুত সরাই দিল। অ্যাটমসফিয়ারিক প্রেসারে যেটা কাজ হচ্ছিল, তার চেয়ে আরো ভালো পারফরমেন্সের জন্য আমি একটা হাই প্রেসারে অ্যারেঞ্জমেন্ট করলাম। তখন ওটার নাম বলতেছি যে এয়ার ব্লাস্ট। তো এখন হাই প্রেসারের এয়ার দিয়ে যদি তুমি এইখানে, এটা হলো তোমার ফিক্সড কন্ট্যাক্ট, এটা হলো মুভেবল কন্ট্যাক্ট। এখন এই কন্ট্যাক্টটাকে সরাই দিয়ে তুমি যখন এখানে যখন আর্কটা সৃষ্টি হচ্ছে, এটাকে এখন এখানে একটা ভালভ থাকে, এইখানে এই রিজার্ভারের ভিতরে হাই প্রেসারের এয়ারটা থাকে। তো তখন এই ভালভটা হলো সরে যায়, দিলে পরে এখান থেকে ওই হাই প্রেসারের এয়ারটা এসে এটাকে আয়নটাকে সরাই দেয় এবং ঠান্ডাও করে। এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার এটাই হলো প্রিন্সিপাল। তো এখন এটার অসুবিধা হলো, এটারও রেগুলার মেইনটেনেন্সের দরকার। একটা হলো এখানে এই ট্যাঙ্কের ভিতরে যে এয়ারটা আছে সেটা ওই সার্টেন প্রেসারে আছে কিনা সেটা ইনশিওর করতে হবে।
2 নম্বর কথা, এই ভালভটা ঠিকমতো কাজ করতেছে কিনা সেটা ওয়েট, মানে এয়ার ঠিকই প্রেসারে আছে কিন্তু ভালভটা ওপেন হলো না, তাহলে কি অবস্থা হবে? হ্যাঁ, এই জন্য এটা সব হলো তোমার মেক শিওর করতে হবে যে এগুলা সবগুলাই ঠিক মতো কাজ করতেছে, আর না হলে বিপদটা হবে। তো এখন এগুলি যেগুলো আমি বললাম, মুখে বললাম, সেগুলো এখানে লেখা আছে এখানে যে যে এয়ার ব্লাস্টটা তোমার এনহ্যান্স করতেছে র্যাপিড ইনক্রিজ অফ ডাইইলেকট্রিক স্ট্রেংথ, অর্থাৎ নতুন আর একটা ফ্রেশ একটা ওখানে নিয়ে আসার জন্য সে র্যাপিডলি কাজ করতেছে। আর একটা হলো যে বললাম যে যে আর্টটা ক্রিয়েট হয়েছিল সেটা দ্রুত সফট সরাই ফেলতেছে এবং ওটা আবার কুইন্স করা বা কি বলে টেম্পারেচারটাকে কমানোর জন্য, ঠান্ডা করার জন্য এটা কাজ করতেছে। আচ্ছা, তো অ্যাডভান্টেজ হলো যে এটাতে আমার যেহেতু স্পেশাল কিছু অ্যারেঞ্জমেন্ট ইউজ করতেছি না, তারপরে মানে জাস্ট এয়ারটাকে ইউজ করতেছি, এটা আমার কিনতে হচ্ছে না, তো যার জন্য এটা একটু চিপার। আর একটা ইয়ে হলো ওই যেটা আমি বললাম যে যখনই আমি জাস্ট ইয়ে নিয়ে আসি নাই মার্কার, যখনই তোমাদের আর্টটা ক্রিয়েট হচ্ছে ওটাই যদি আমি টাইম ভার্সেস ওই কারেন্টের প্লট করি, তো একেবারে দেখবো যে শুরুতে একটা হাই কারেন্ট, তারপরে আস্তে 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 এটা নেমে আসতেছে, জিরো হয়ে আসতেছে। তো এখন এই যে টাইমটা তোমার শুরু থেকে একদম জিরোতে আসা পর্যন্ত যে টাইমটা, ওটাকে বলা হয় যে আর্কিং টাইম। এটা যত কমানো যাবে ততই হলো পারফরমেন্স ভালো, ততই বেটার। তার কারণ যত দেরি হবে ততই আমার ক্যাপচার অবস্থাটা তত বেশি থাকবে। এখন ওটাকে আমরা আর্কিং টাইম বলতেছি। এখন এই যে এয়ার ব্রেক সার্কিট ব্রেকারে, বিশেষ করে এয়ার ব্লাস্টের ক্ষেত্রে এই আর্কিং টাইমটা অনেক কমায় নিয়ে আসা যাচ্ছে বিকজ অফ হাই ব্লাস্ট অফ হাই প্রেশার এয়ার। আর যেটা তোমার পারফরমেন্সটা ওয়েল সার্কিট ব্রেকারের চেয়ে আর বেটার। আর যখনই তুমি আবার এয়ার ব্লাস্টটা ইউজ করতেছো, যেহেতু তোমার স্পেশাল অ্যারেঞ্জমেন্টের কারণে এটা সাইজটাও, অর্থাৎ দুই কন্ট্রাক্টের ভিতরে যে সেপারেশন ডিসটেন্স, ওটা অনেক বেশি নিয়ে আসার দরকার হচ্ছে না। এমনি নরমালি থাকে কি হতো যে সেপারেশন ডিসটেন্স থেকে বাড়াইতে হবে একটা সার্টেন ডিসটেন্সে, এটাকে মুভেবল কন্ট্রাক্টে সরাবো, কিন্তু কত দূর সরাবো? যত দূর সরাইলে ওই এয়ারের যে রেজিস্ট্যান্সটা, ওই কারেন্টটাকে জিরো করার জন্য সাফিসিয়েন্ট হয়, তো যে পরিমাণ সরাতে হবে। আমি সরালাম অল্প একটু, কিন্তু ওই আর্ট থেকেই গেল, তাহলে তো আমার লাভ হলো না। তো হ্যাঁ, ডিএটা তো এখন ডি যদি আমি আমার বেশি বাড়াতে চাই, তাহলে সমস্যাটা কি? আমার সার্কিট ব্রেকার সাইজটা বেড়ে যাবে। হ্যাঁ, তো এই জন্য একদিকে সাইজটাও যাতে কম হয়, আবার কম্প্যাক্ট সাইজ হয়, আবার পারফরমেন্সও ভালো হয়, সেই জন্য হলো আমার সমস্ত ডেভেলপমেন্টগুলো, টেকনোলজিগুলো আসতেছে ওটা। তো এখন ডিসঅ্যাডভান্টেজ হলো যে এটা এসএসসি সার্কিট ব্রেকারের তুলনায় এটা পারফরমেন্সটা অত ভালো না যদি কম্পেয়ার করি। এসএস6টা তো সবচেয়ে ভালো, যেহেতু এটা লেটেস্ট টেকনোলজি, আর তোমার ব্যাকআপটাও তো ওর তুলনায় এটা একটু মানে ইনফেরিয়র কোয়ালিটি। আর এটাতে সবচেয়ে ঝামেলা যেটা হলো মেইনটেনেন্স দরকার হচ্ছে, যে তোমার সার্টেন প্রেসারের যে এয়ারটা আমাকে এনশিওর করার জন্য যে আমার ওখানকার কম্প্রেসারটা কাজ করতেছে এটা দেখতে হবে, তারপরে ভালভটা ঠিক আছে দেখতে হবে, এগুলা রেগুলার চেক করে দেখতে হবে। আদারওয়াইজ সার্কিট ব্রেকার ঠিক করলো ঠিকই, কিন্তু ওখানে আর্টটা এস্টাবলিশ হতে একটু দেরি হলেই তোমার পুরো সার্কিট ব্রেকারটাই পড়ে যাবে। খালি সার্কিট ব্রেকারটাই পড়বে না, যে তার সাথে সাথে অন্যান্য যে এগুলো ছিল সেগুলো। তার কারণ যতক্ষণ আর্ট আছে ততক্ষণ সে হাই কারেন্টই ফ্লো করতেছে, বুঝতে পারছো? আচ্ছা, তো এগুলি বাট স্টিল যেহেতু এটা লো কস্ট,
স্টিল আমরা লো সার্কিট লো পাওয়ার সার্কিটের জন্য স্টিল ইউজ করে থাকি, এয়ার ব্লাস্ট অথবা এয়ার সার্কিট ব্রেকার। একটা প্রেসার করার জন্য আবার আমাদের এক্সট্রা কস্ট লাগবে। হ্যাঁ, ওই কষ্টটা অত বেশি না। স্যার বাংলাদেশে ওই এয়ার সার্কিট ওইটা ব্যবহার করে নাকি স্যার গ্যাসের জন্য? এয়ারটাই বেশি ইউজ করে। আর তবে যেগুলা মানে তোমাদের ভিআইপি এরিয়াগুলোতে তোমাদের বা আরো কিছু এরিয়া আছে যেটা হলো এক্সপ্লোসিভ এরিয়া, ধরো কোনো গ্যাস ফিল্ডে, ধরো কোনো মাইনিং এর ওখানে, যেখানে সামান্য একটু স্পার্কও বিশাল আগুন ধরে যেতে পারে। তো ধরো ওই যে ইয়েগুলাতে, পেট্রোল পাম্পগুলাতে কি জন্য লাগে ধূমপান এসে, তার কারণ সিগারেটের ওই যে আগুনটা, ওটাও ওখানে পুরো আগুন ধরে দেওয়ার জন্য যথেষ্ট। তো সেখানে যখন তোমাদের এই এমনি এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার যদি ওখানে রাখো, তো ওখানে প্রত্যেকবার অপারেশন হলে ওখানে যে আর্কিংটা ক্রিয়েট হচ্ছে, ওই আর্কিং এর কারণেই পুরো গ্যাস ফিল্ড তোমার আগুন ধরে দিতে পারে। এই জন্য ওইসব এরিয়াতে আমাদের এটা ইউজ করা যাবে না। তো সেক্ষেত্রে আমাদের ওই যে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার এসএমসি এগুলো আসছে। আচ্ছা, এখন ওয়েল সার্কিট ব্রেকারে আমি যেটা বললাম যে ওই ট্রান্সফরমারের মতো যে ওয়েলের ভিতরে এইগুলিকে ডুবানো থাকে। তো এমনি চেহারা দেখতে এইরকম ওয়েল সার্কিট ব্রেকারে, আর ভিতরের অ্যারেঞ্জমেন্ট গুলো এই ধরনের। এখানে তোমার এটা হলো ফিক্সড কন্ট্রাক্ট আর এটা হলো মুভেবল কন্ট্রাক্ট। এখন যখন অ্যাবনর্মাল অবস্থা সৃষ্টি হবে তখন একটা প্লাঞ্জারের মাধ্যমে এই মুভেবল কন্ট্রাক্টটাকে নিচে নামাই দিয়ে আসলো। নামাই দিলে পরে এখানে তোমাদের একটা সেপারেশন সৃষ্টি হলো, কিন্তু তখনও একটা আর্ক হচ্ছে, ওই তেলের ভিতরেই ওই আর্কটা হচ্ছে, বুঝা গেছে? ওই আর্কের কারণে ওই আবার এই তেলও কিন্তু গরম হয়ে যাচ্ছে, আবার এই তেলেরও ওয়েলেরও প্রপার্টিসও চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন ওখানে তেল মানে কি ওটা একটা হাইড্রোকার্বন, তো ওখানে ওটাও ব্রেক করে তোমার হাইড্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড ওটাও ওখানেও হলো ক্রিয়েট হচ্ছে। তো ওই হাইড্রোজেন গ্যাসটা আবার একদিকে কুলিং এরও কাজ করে ঠিকই, কিন্তু হিউজ পরিমাণ যদি ওটা ক্রিয়েট হয় তো ওটা আবার বের করে দেওয়ার অ্যারেঞ্জমেন্ট লাগবে। তো এখন এটাতে ডিসঅ্যাডভান্টেজ হলো সবচেয়ে বেশি যে প্রত্যেকবার অপারেশনের সময় আমার এই ওয়েলের প্রপার্টিসটা ডিগ্রেড করতেছে। তো এখন যার ধরুন টাইম টু টাইম আমার চেক করে দেখতে হবে যে ওয়েলের প্রপার্টিসটা ঠিক আছে কিনা, আর না থাকলে এটাকে আবার চেঞ্জ করতে হবে, রিপ্লেস করতে হবে, এটাকে বের করে দিয়ে আবার নতুন করে ওয়েল বানাতে হবে। তোমাদের তো গাড়ি আছে, ওখানে আমরা মোবিল ইউজ করি ইঞ্জিন কুলিং এর জন্য, তো সেখানেও ওই কিন্তু ওই টাইম টু টাইম ওই স্টিক দিয়ে বের করে নিয়ে আসে দেখতে হয় যে ওটা ওয়েলের প্রপার্টিসটা। এখন যারা এক্সপেরিয়েন্স লোক তারা ওই তেলটা একটু হাতে নিয়েই দেখে যে ওটা স্টিকি আছে কিনা, অথবা ওটা কালারটা চেঞ্জ হয়ে গেছে কিনা। তো দুইভাবে আমরা এটা দেখি আর কি। আর অন্য দিক দিয়ে যারা গাড়ি ম্যানুফ্যাকচারার ওরা বলে দেয় যে এত হাজার কিলোমিটার রান করার পরে চেঞ্জ করতে হবে, অথবা 6 মাস রান করার পরে চেঞ্জ করতে হবে। তো ওটা ম্যানুয়ালের ভিতরে বলছে। তো এইরকম এই যে ওয়েল সার্কিট ব্রেকারের ক্ষেত্রেও এখানেও আমাদের এটাকে চেঞ্জ করা বা রিপ্লেস করার ব্যাপারটা আসে, যেটাতে মেইনটেনেন্সের কথা বলতেছি আমরা, সার্ভিসিং এর। তো এই মেইনটেনেন্সের ঝামেলাটা হয়ে গেছে বেশি। আর একটা সমস্যা হলো যে আচ্ছা এগুলো যেটা বললাম যে যেটা আমি মুখে যে কথা বললাম সব এখানে লেখা আছে। আচ্ছা, তো এখন হ্যাঁ গ্যাস বাবল স্যার দেখলাম, হ্যাঁ ওই যে গ্যাস বাবল, হ্যাঁ ওই যে ওয়েলটাকে ব্রেকডাউন হয়ে যাচ্ছে প্রত্যেকটা অপারেশনের সময়, যে হিটটা ক্রিয়েট হচ্ছে ওই হিটের কারণে ওয়েলটা ব্রেক করতেছে, এবং ওটা হাইড্রোকার্বন বলতেছি, হাইড্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড। এখন ওটা হলো দুটো তো গ্যাস, হাইড্রোজেনটাও গ্যাস, কার্বন ডাইঅক্সাইডও গ্যাস, বুঝছো? তো ওই গ্যাস বাবলটার কথা বলছি। আচ্ছা আচ্ছা, তারপরে এখন এই যে ওয়েল সার্কিট ব্রেকারও আবার দুই প্রকার, এখানে মিনিমাম ওয়েল আর একটা হলো বাল্ক ওয়েল।
মিনিমাম ওয়েলটাতে হলো জাস্ট ওই কন্ট্রাক্টটাকে একটু ডুবে রাখার জন্য যে পরিমাণ ওয়েল, এটা শুধুমাত্র আর কুইন্সিংয়ের জন্য ইউজ করা হচ্ছে। আর বাল্ক ওয়েলের ক্ষেত্রে এই ফুল ট্যাঙ্কি ভর্তি হলো ওয়েল দিয়ে রাখতেছে, দুটা কাজ করতেছে, একদিকে কুলিং এরও কাজ করতেছে, আবার ইনসুলেশনেরও কাজ করবে। কুলিং এর কাজটা কি হবে? ওয়েল ঠান্ডা হয় কি হবে? আচ্ছা, তো এই যে গাড়ির ওয়েলটা, তো ওখানে ওখানে আমরা কি করতেছি, ওখানে যে মোবিল টেস্ট করতেছি, ওটা কিন্তু দুটা কাজ করে, ইঞ্জিনটাকে কুল করে আর তোমার লুব্রিকেশন। কিন্তু স্যার এখানে এর ভিতরে যখন স্যার যে মানে স্পার্ক করবে তখন তো তেলটা গরম হয়ে যাবে। এরকম যদি বারবার করে ওটা তো গরম হবে, কিন্তু ঠান্ডা হবে না, এখন তো তোমার বারবার করার অর্থ কি, সব সময় খালি আমার ফল্টে হচ্ছে এরকম তো না। ফল্ট ধরো 6 মাসে একবার, বছরে একবার হলো, বুঝছো না? কিন্তু এমনি আলাদা এমনিতে ন্যাচারালি যদি ফল্ট হয় তাহলে তো গরম হয়ে গেল, আবার ন্যাচারালি ঠান্ডা হয়। ন্যাচারালি ঠান্ডা। তো এমনি ওয়েলের মানে ডাইইলেকট্রিক স্ট্রেংথ এয়ারের চেয়ে অনেক বেশি, বুঝতে পারছো? আচ্ছা, তো দুই প্রকার গেল, যে এয়ার সার্কিট ব্রেকারও যেমন দুই প্রকার, ওয়েল সার্কিট ব্রেকারও হলো দুই প্রকার। আচ্ছা, এরপরে আসলে যে ভ্যাকুয়াম, তো ভ্যাকুয়ামটার কথা বললাম যে আমার এই দুই কন্ট্যাক্টটা যেখানে আছে ওই চেম্বারটাকে আমি ভ্যাকুয়াম করে দিলাম, যে এয়ারটাকে ছিল সেটাকে সরাই ফেললাম। তো এখন তো যদি আমি পারফেক্ট ভ্যাকুয়ামের কথা বলি, একেবারে জিরো প্রেসারে, জিরোতে তো আসা যাবে না মানে রিয়েল লাইফে। এই জন্য ভ্যাকুয়ামটা তোমার অনেক কমাই দেওয়া হয়, 10⁻⁻7 অথবা 10⁻⁵ টরেসিলি, যেটা আমাদের ভ্যাকুয়ামের ইউনিট, এত কম নিয়ে আসা হয়। তো নিয়ে আসার কারণে যে ওখানকার যে এয়ারটা সেটা অলমোস্ট নাই হয়ে যায়। নাই হয়ে গেলে ওখানকার ওটা আয়োনাইজ করার ইয়েও থাকে না, পসিবিলিটিসও থাকে না। তো যার ধরুন এটাতে সুবিধাটা হচ্ছে যে ভ্যাকুয়ামের ডাইইলেকট্রিক স্ট্রেংথটা আরো অনেক হাই, যেহেতু এখানে আয়োনাইজ হওয়ার চান্সই নাই, বা চান্স নাই অনেক, একদম জিরো তো না, মানে অনেক কমে যায়। আর আরেকটা এটার দ্বারা আরেকটা সুবিধা হচ্ছে আমার দুটার ভিতরে যে সেপারেশনটা, সেই সেপারেশনটা অল্প হলেই চলতেছে, বেশি বড় করা দরকার, যেখানে আর যেহেতু আর হওয়ার চান্সই থাকতেছে না, এই জন্য এটার সেপারেশনটা অনেক আমি কম রাখতেও চলতেছে। আর এর দ্বারা হচ্ছে কি আমার এটা সাইজটাও ছোট করতে পারতেছে, কম্প্যাক্ট করতে পারতেছে। আর আরেকটা বড় সুবিধা হচ্ছে যে এটার অপারেশন মানে কোয়াইট অপারেশন, তার মানে তোমার অন্যান্য সার্কিট ব্রেকার, এয়ার সার্কিট ব্রেকারগুলো যখন হলো অপারেট করে, যখন সরে আসে, তোমরা ওই যে একটা হিউজ একটা শব্দ শুনতে পাও, বিশাল একটা একটা বাস্ট হয়ে গেল। তো ওটা আসলে ওই বাস্ট তো না, ওই যখন ওই আর্কিং এর কারণে ওই যখন সেপারেশন হয় তখনই ওই শব্দটা হয়। তো একটা ইন্টেন্স হিট ক্রিয়েট হচ্ছে, ক্রিয়েট হলে ওখানকার একটা এয়ারগুলা তোমার সাডেনলি এক্সপ্যান্ড করতেছে, করলেই তো আমার হলো শব্দটা হয়। তো এখন এটাতে সেই ইয়েটা পসিবিলিটিসটা হলো থাকতেছে না। তো যার জন্য এখানকার এটার অপারেশনটা হলো কোয়াইট অপারেশন, আর মানে অত শব্দ টব্দ কিছু হবে না, মানে অপারেশন হচ্ছে ঠিকই কিন্তু শব্দই শুনতে পাবো না। আচ্ছা, আর একটা যেটা সুবিধা হলো যে এটাতে যেহেতু আর্কিং এর চান্স কম, তো এই জন্য এটা ওই এক্সপ্লোসিভ এরিয়াগুলোতে আমরা ইউজ করতে পারি। আর আরেকটা হলো এটার মেইনটেন্সও অনেক কম দরকার হচ্ছে, যে এটা যার ধরুন এটা আমরা রিমোট এরিয়াগুলোতেও এটা আমরা ইউজ করতে পারি। একদম রিমোট এরিয়া যেখানে বারবার যাওয়া, ওয়েল চেক করা, চেঞ্জ করা, এগুলা হলো ঝামেলা। তো ভ্যাকুয়ামের প্রেশারটা আবার ঠিক আছে কিনা এটাও ইনশিওর করতে হবে। তো এখন তো এগুলা এখন রিমোট মনিটরিং এর ব্যবস্থা আছে, ওই সেন্সর লাগানো থাকে, ওই তোমার ইয়ার থেকে কন্ট্রোল রুম থেকে তুমি এগুলা সব কিছুই চেক করতে পারবে, স্ট্যাটাসটা দেখতে পারবে। তো
তো এই অ্যাডভান্টেজ গুলো দেখলে আমি কেবলই মুখে বললাম, সেটাই হলো এখানে। আর তোমরা মেইনলি এটার ক্লাসিফিকেশন গুলো, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো, আর তারপরে কোনটার তুলনায় কোনটা বেটার, কেন বেটার, এই কম্পারিজন গুলো, এগুলাই হলো তোমাদের এক্সামে থাকবে। ওই তোমাদের ওই ছবি ড্র করতে হবে না, অথবা হ্যাঁ জটিল কিছু যাবো না। আচ্ছা, এবার আমাদের স্যার রিটেনের মার্ক কেমন স্যার, থিওরি এখানে না এটাতে ম্যাথ রেগুলি নেই, এবার থিওরি বেশি না স্যার, অন্য পুরো পাওয়ার সিস্টেম প্রোডাক্টের ভিতর থেকে একটা এ আর বি, এ থেকে হলো রিলে, বি থেকে হলো সার্কিট, এই পুরো হলো থিওরিটিক্যাল কোশ্চেন। রিলেতে তো স্যার হ্যাঁ? যেটা কেবলই তো বললাম এগুলো ডায়াগ্রাম ড্র করতে হবে না। স্যার বলছে একটা স্যার ডায়াগ্রাম ডিজাইন না চলে এরকম সে ডায়াগ্রাম ডিজাইন একটা ইয়াসা আপনি ওটা দিবেন না কোনটা? না স্যার, ওই বলছে যে আমাদের আগের যে স্লাইডটা ওটার মধ্যে স্যার ডিজাইনিং ডিজাইন না না না, আমি শুধু এই প্রোটেকশন পার্টটার কথা বলতেছি। এই শোনো, তোমরা আবার কনফিউজ করো না, শুধুমাত্র আমি প্রোটেকশন পার্টের কথা বলতেছি, যে এখানে যে ছবি টবিগুলো আছে এগুলো কিছু ড্র করতে হবে। তাই বলে পুরো কোর্সের কাছে স্যার রিলের কথা, যেমন ডিভাইডার রিলে আছে, এগুলো সার্কিট ডায়াগ্রাম কি আসবে না? না তার মানে স্যার রিলে আর যে সার্কিট ব্রেকার এগুলো হ্যাঁ, শুধু প্রোটেকশন পার্ট থেকে আমি ছবি যাচ্ছে না, মানে চাবো না আর কি। তো এইটার ভিতর থেকে মেইনলি কোনটা কি, কেন ইউজ করা হয়, সুবিধা অসুবিধা, কম্পারিজন, এগুলোই ছোট ছোট কোশ্চেন, বেশি বড় না। আচ্ছা, এখন আমাদের লাস্ট হলো যে SF6 সার্কিট ব্রেকার, যেটা হলো লেটেস্ট টেকনোলজি। তো এখন এটি তো মনে হয় স্যার বেশি ইম্পর্টেন্ট না স্যার? কথা শোনো, আমি এটা শেষ করি আগে। আচ্ছা, তো এখন এখানে এই নামকরণটা হচ্ছে যে SF6 গ্যাসটা আমরা ইউজ করতেছি এই সার্কিট ব্রেকারের ভিতরে। একটাতে এয়ার ইউজ করছি, একটাতে ওয়েল ইউজ করছি, আর একটা হলো SF6 গ্যাস। তো এখন এখানেও তোমাদের ফিক্সড কন্টাক্ট, মুভেবল কন্টাক্ট আছে, এখানেও তোমাদের আর্কিং হচ্ছে, কিন্তু আর্ক হওয়ার সাথে সাথে যে ইলেকট্রনগুলো ক্রিয়েট হলো, এই ইলেকট্রনগুলোকে সাথে সাথে ক্যাপচার করার জন্য, অ্যাবজর্ব করার জন্য এই গ্যাসটা ইউজ করা হচ্ছে। এই গ্যাসটা এটা হলো এর হাই টেন্ডেন্সি ফর অ্যাবজর্বিং ফ্রি ইলেকট্রনস। তো যার দরুন এটা যে কয়টা ইলেকট্রন ক্রিয়েট হয়েছে সাথে সাথে সেটাকে ধরে ফেলছে। তো যার দরুন এখানে আর ফ্রি ইলেকট্রন সে রাখতেইছে না। তোমাদের কারেন্ট হওয়ার কি বলে নাম কন্টিনিউ করার আর স্কোপে রাখতেছে না। যার দরুন এটা মানে টাইমটা, আর্কিং টাইমটা খুবই শর্ট। এটার পারফরমেন্সটা এই জন্যই সবচেয়ে বেশি। দেখা যাবে না স্যার এই কারণে ভ্যাকুয়াম থাকবে, ভ্যাকুয়াম কেন বাবা? এটা তো SF6 গ্যাস। এটা যদি ভ্যাকুয়ামের মধ্যে লেগে করা হয়, ভ্যাকুয়ামের ভিতরে রাখলে তাহলে SF6 গ্যাসটা কই যাবে? মানে এখানে মাথা কমাই দিয়ে দুটো কম্বাইন করে কিছু একটা যদি বেটার বানাতে পারে, তুমি তো নোবেল পুরস্কার পাওয়া যাবে। ভিজিট ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমাদের আসলে ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের ব্যবস্থা করার জন্য আমাদের প্রত্যেক মিটিংয়ে এটা আলোচনা করা হয়। মাঝখানে তো আসলে আমাদের করোনার কারণে সবকিছু বন্ধ হয়ে গেছে, এখন নতুন করে আমরা চালু করবো। আমরা কি নেক্সট সেমিস্টার পাইতে পারি? নেক্সট সেমিস্টারে কি আমরা পাইতে পারি? সেটা না পাবো না। ঠিক আছে।
এই যে আমি এখানে শেষ করি। মিটিং একটু ভালো করে বলে আচ্ছা আগে শেষ করি। আচ্ছা এখন এখানে এই যে এখানে একটা চেম্বারের ভিতরে ওই আগেরটা যেমন এয়ার ব্লাস্টের একটা চেম্বারের ভিতরে এয়ারটা রাখা ছিল, এখানেও SF6টাও একটা চেম্বারের ভিতরে থাকে, বা লো প্রেসারে, অত হাই প্রেসার দরকার হয় না। কিন্তু যখনই এখানে আর্কিং এর সৃষ্টি হয়, সার্কিট ব্রেকারের অপারেশন হয়, সাথে সাথে একটা বাল্ব খুলে যায় এবং এখান থেকে গ্যাসটা চলে আসে, এসে ওটাকে সাথে সাথে মানে ওই ইলেকট্রনটাকে অ্যাবজর্ব করে ফেলে। তো এই জন্যই এটার মাহাত্ম্যটা এখানেই যে SF6 গ্যাসটা যেটা, সেটা ইলেকট্রন ক্যাপচারিং এর একটা তার হলো হাই টেন্ডেন্সি আছে। স্যার এই যে বসিয়ে নিচে যে চেম্বারটা আছে এটাই কি গ্যাসের চেম্বার? কোথায়? বসি স্যার এই যে এইখানে বাম পাশে। না 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 না। স্যার আমি স্যার এই স্যার বাম পাশে ও আচ্ছা হ্যাঁ 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 এই যে সার্কিট ব্রেকার এত বড় স্যার ভোল্টটা যেটা এইটার মধ্যে গ্যাস থাকে। হ্যাঁ 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 এটার ভিতরে না, এটার ভিতরে ওই কন্ট্যাক্টটা থাকে। আর এটা কি বলে, এটা সাইডে কোথাও না চেম্বারের ভিতরে আছে। এটা তো জাস্ট বুশিং, এটা তো ইনসুলেটর, এটা কোনো ওটাই কোনো কিছু না। এটার মানে না না ডিজাইন না, এটার লেন্থটা তোমার শর্ট হবে না হাই মানে লং হবে, সেটা ডিপেন্ড করে ভোল্টেজের উপরে, কত ভোল্টেজের আমি সার্কিটে এটা ইউজ করতেছি। এবং এখানেও কিন্তু ওই যে ওই হিসাব V/D, বুঝতে পারছো? যেহেতু আমাকে এখন ভোল্টেজ যদি বেড়ে যায় আমাকে ডিও বাড়াতে হবে, নাতে আমার ই বেড়ে যাবে। ইটাকে আমার একটা সার্টেন লেভেলের নিচে রাখতে হবে। তো যার ধরুন তোমাদের ওই যে ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রেও যত হাই ভোল্টেজের ট্রান্সমিশন লাইন ততই কিন্তু টাওয়ার বড় করতে হয়। ওই কারণটা ওই একটাই V/D এর হিসাব, বুঝতে পারছো? এবং ওখানেও যত তোমাদের ওই যে ভোল্টেজ বেড়ে যাবে, ওই যে দুই কন্ডাক্টরের ভিতরে ডিসটেন্সটা, এবং ওখানে কিন্তু তোমাদের ওই যে ওই কি বলে বুশিং এর মতোই এই ইনসুলেটরগুলো ইউজ করা হয়। ইনসুলেটর স্ট্রিং এটা আসলে ইলেকট্রিক তার গাছগুলো আছে সেগুলো যেগুলো ইউজ করা হয় এটা কথা বলছেন? না না, টাওয়ারের ভিতরে আচ্ছা ওটার ছবিটাও আমি দেখাতে পারতাম। টাওয়ারের এই যে ধরো এই টাওয়ারের ভিতরে দুটো উইং আছে, এখন এই উইং এরও যে ডিসটেন্সটা, এই সাইড দিয়ে একটা তার গেছে, এই সাইড দিয়ে একটা, এটাও এই উইংটাও কত বড় হবে সেটাও নির্ভর করবে ওই ভোল্টেজ লেভেলের উপরে। তারপরে এই যে আর্মটা এখান থেকে তোমাদের তারটা নিচে কিন্তু ঝুলে মাঝখানে তো ওই স্ট্রিংটা থাকে, এইটাও কত লম্বা হবে সেটাও ডিপেন্ড করবে ওই ভোল্টেজ লেভেলের উপরে। তার কারণ ওই কন্ডাক্টরের ভিতরে যে আমরা ভোল্টেজটা পাস করতেছি, ওই কন্ডাক্টর আর এই যে তোমাদের আর্মটা, এটাও তো মেটাল। তো এখন এটাও একটা এর ভিতরে যে মিডিয়ামটা থাকতেছে এটা যদি আবার আয়নাইজড হয়ে যায়, তখন তোমাদের ওই কারেন্ট তোমার মানে ওই টাওয়ারটাও তোমার ইলেকট্রিফাইড হয়ে যাবে, বুঝতে পারছো? তো যার ধরুন যতই ভোল্টেজ বাড়াবে তখনই তোমাদের সেপারেশন ডিসটেন্স ততই বাড়াতে হবে। ওই কারণটা ওই একটাই V/D। আচ্ছা, তো এখন এখানে SF6 সার্কিট ব্রেকার বললাম যেটা একটা হাইলি ইলেকট্রোনেগেটিভ গ্যাস, যেটা স্ট্রং টেন্ডেন্সি ফর অ্যাবজর্বিং ফ্রি ইলেকট্রনস। তো এটার কারণে তোমাদের ওই ফ্রি ইলেকট্রন আর থাকে না, যার ধরুন তোমাদের আর কন্টিনিউশন আর হয় না, খুব তাড়াতাড়ি এটা এক্সটিংগুইশ হয়ে যায়। আচ্ছা, এখন এটার সুবিধা হলো আচ্ছা এই প্রেসারে তো ওটা রাখা হচ্ছে গ্যাসটা, আর হ্যাঁ এটা হলো এই যে লো আর টাইম কনস্ট্যান্ট, মানে তোমাদের খুব মানে র্যাপিডলি এটা কারেন্টটা জিরো করে নিয়ে আসতে পারতেছি। আচ্ছা, তো এখন এটার অ্যাডভান্টেজই বেশি। তো একটা হলো হাই কারেন্ট মানে ভেরি শর্ট আর্কিং টাইম, দুই নম্বর হলো লার্জ ফল্ট কারেন্ট এটা হ্যান্ডেল করতে পারবে, আর তিন নম্বর হলো
নয়েজলেস। এখানে যেহেতু তোমাদের এই আর্কিং এর চান্স কমে আসতেছে, এই জন্য তোমাদের ওই যে প্রত্যেকটা আর্কিং এর সময় যে শব্দটা হয় সেই শব্দটাও এখানে তুমি শুনতেই পাবে না, মানে ভ্যাকুয়ামের মতো এখানেও শুনতে পাবে না। আর এখানে তোমাদের নো রিস্ক অফ ফায়ার, তো যার ধরুন এক্সপ্লোসিভ এরিয়াগুলোতেও আমরা এটা ইউজ করতে পারি। আর এটাতেও লো মেইনটেনেন্স লাগে, আর এই যে সুইটেবল ফর তোমার এক্সপ্লোসিভ এরিয়া। স্যার এই SF6 এর এটা তো স্যার একটা স্পেশাল কাইন্ড অফ গ্যাস, এটা Yes. স্যার এক্সপেন্সিভ না, তাহলে হ্যাঁ ওটাই আছে, ওটাই ডিসঅ্যাডভান্টেজ আসছে, বুঝতে পারছো? ডিসঅ্যাডভান্টেজ ওটাই আছে, কস্টলি। তো এটাই হলো ডিসঅ্যাডভান্টেজ। সব খালি ভালো সুবিধা পাইতে গেলে তো মার্সিডিজ গাড়ি আর হলো মারুতি গাড়ি নাকি? হ্যাঁ কোথায়? ওটাও ইনসুলেশন তোমার, না 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 কুলিংয়ের জন্য না, ওটা হলো তোমাদের শোনো, ওই যে প্রত্যেকটা ইয়ের সময়, ওই যে লাইটনিং এর সময়, বজ্রপাতের সময় যে তোমাদের ইয়েটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা হয়, ওটার দ্বারা যে ভোল্টেজটা ক্রিয়েট হয়, অথবা যদি ওই উপরে যে আর্থিং এর ওয়্যারটা থাকে, তো ওই ওখানে লাইটনিং এর যদি হিট করে ওটাতে করবে, করলে পরে ওই কারেন্টটা তাড়াতাড়ি পাস করে দেওয়া হয় গ্রাউন্ডে। তো গ্রাউন্ডে একটা হাই কারেন্ট আসলে কি হবে বলো? মাটির একটা রেজিস্ট্যান্স আছে, আর্থ রেজিস্ট্যান্স। এখন এই আর্থ, এখন এই আর্থ, তাহলে এখন আর্থিং এর ব্যাপারে এখন কথা বলতে হবে। এখন এই আর্থের একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটা কমাতে হয় যাতে করে ওই কারেন্টটা তাড়াতাড়ি ওটা ডিসিপেট করতে পারে। এখন আর্থের রেজিস্ট্যান্স আছে, কারেন্টও আছে, তার মানে ওখানে একটা ভোল্টেজ ড্রপ হবে। এখন এই ভোল্টেজ ড্রপ যদি হয় তাহলে কি হচ্ছে, এখন মাটিটারও ভিতরে একটা হলো ভোল্টেজ সৃষ্টি হয়েছে। এখন ওখানে একটা লোক আছে, তার এই পয়েন্ট, এবং ওটা হয় কি, এইখানে ধরো রডটা আছে, আর্থিং এর রডটা এখানে মাটিতে গেছে। এখন যে ভোল্টেজটা ক্রিয়েট হচ্ছে সেটা তোমার এইভাবে মানে ওই রড বরাবর বেশি থাকতেছে, তারপরে হলো আস্তে আস্তে কমতেছে, যত ডিসটেন্স যত বাড়বে আস্তে আস্তে কমবে। আচ্ছা, এখন একটা লোক ধরো তার একটা পা আছে এখানে আর একটা পা আছে এখানে, তো তার দুই পায়ের ভিতরে একটা ভোল্টেজ ডিফারেন্স হবে, ওটাকে মানে স্টেপ ভোল্টেজ বলে ওটাকে, বুঝতে পারছো? এখন দুই পয়েন্ট ভিতরে যখন ভোল্টেজ ডিফারেন্স হবে তখন তার বডির ভিতরে কারেন্ট ফ্লো করবে, বডির ভিতরে কারেন্ট ফ্লো করলে এখন ওই জন্যই তোমার ওখানে একটা ইনসুলেশনের হলো আমরা ব্যবস্থা করা হয়, যাতে করে তোমার ওই পা এবং ওখানকার মাটিতে যে ভোল্টেজটা ক্রিয়েট হয়েছিল ওটার ভিতরে একটা ইনসুলেশন সৃষ্টি, বুঝা গেছে? আচ্ছা, তো আমি আজকে এখানেই করতেছি। তো তোমরা কি 3টার সময় আসতেছো তাহলে? শোনো, আরো কি সময় আছে, কিন্তু আমি আর্লি ছাড়তেছি। স্যার সোমবারে ক্লাসটা করতে আচ্ছা ঠিক আছে।